কোটি ভানুকার দীপ্ত সিংহমাহ কোটি তাট কৌপিন বন্ধম অভিরভি হুঙ্কার নাদিত দিগ্মুখ প্রচণ্ড তাণ্ডব নিত্যম অভিরভি হুঙ্কার নাদিত দিগ্মুখ প্রচণ্ড তাণ্ডব নিত্যম মূর্ত মহেশ্বর মুচল ভাস্কর মিষ্ট মমর নরবন্দম মুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মখদল বিদলন দাক্ষাম বালচন্দ্রধর বিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দম মুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মখদল বিদলন দাক্ষাম বালচন্দ্রধর বিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দম মূর্ত মহেশ্বর মুচল ভাস্কর মিষ্ট মমর নরবন্দম মূর্ত মহেশ্বর মুচল ভাস্কর মিষ্ট মমর নরবন্দম মিষ্ট মমর নরবন্দম মিষ্ট মমর নরবন্দম। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মাতা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। উপস্থিত পরম পূজ্য মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা ও গুরুজন স্থানীয়দের চরণে প্রণাম জানাই। উপস্থিত আমার সকল বন্ধু ও ছোট ভাই বোনেদের শুভেচ্ছা জানিয়ে স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ করছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভঙ্গার স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ের ছায়া মাত্র। ভুলিও না নির্জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়ে বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। একরূপানন্দজি মহারাজকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি তিনি বিশেষ অতিথি হিসাবে এসেছেন, তাকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আছো এবং শিক্ষক শিক্ষিকা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এই আজকের প্রোগ্রাম যেটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি ভ্যালু বেসড এডুকেশন, যেটা মূল্য এডুকেশনের মধ্যে যে মূল্য থাকে সেইটা ব্যাপার নিয়ে আছে। একটা আমি শিক্ষা লাভ করছি সেইটার
শুধু কি শিক্ষা পড়ার জন্যই পড়ছি, ডিগ্রি লাভ করার জন্যই পড়ছি, না আরো অন্য কিছু? আমরা স্কুলে আসি কিন্তু শুধু শিক্ষা লাভ করার জন্য নয়, আমরা আসি কিছু আমাদের চরিত্র গঠনের জন্য এবং আমাদের মনের মধ্যে কিছু বাণী বা যে কোনো জিনিস যেগুলোকে ইনস্টিল করার ব্যাপার, মোরাল ভ্যালুজ, সেইগুলো আমরা ইনকালকেট যাতে করতে পারি তার জন্যই আমরা আসি। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা এমনভাবেই পড়ান, তারা শুধু শিক্ষা দান করেন না, তারা চরিত্র গঠনের জন্য কিছুটা দায়ী এবং তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের সব কিছু দেখেই আমাদের ছাত্রছাত্রীরা বড় হয়ে ওঠে এবং তাদেরকে মডেল হিসাবে ভেবে অনুকরণ করার চেষ্টা করে। আমাদের একজন মঞ্চে উপবিষ্ট একজন আমাদের ক্লার্ক আছেন, যিনি রিটায়ার করে গেছেন, আমি তার কথাই বলছি। এখন তার ছেলে বড়ই ডিগ্রি লাভ করেছে এবং আমি খুব খুশি হয়েছি যে সে এমটেক করে বড় অর্থের পিছনে না ছুটে পিএইচডি করছে। আমি চাইছি ওনার ছেলেও যেন সমাজকে, দেশকে যেন কিছু দিয়ে যায়, কিছু আবিষ্কার করে সেটার জন্য দিয়ে দেয়। আর আমি একটা এই বক্তব্যটা শুরু করে দিয়েছি, কিন্তু আমি এই গত মাসে প্রাত্যহিকের একটা কথা ছিল যেটা নিয়ে চিঠি লেখা হয়েছিল। আপনারা জানেন না, হয়তো আপনার প্রাত্যহিক শোনেন কিনা জানি না, আমি প্রত্যেক দিনই প্রাত্যহিক শুনি রেডিওতে, মিথ্যা কথা। জাস্ট এই প্রশ্নগুলো আমি মহারাজজি এবং আমি ডক্টর নারায়ণবাবুকে করতে চাই যে ওখানে কয়েকটা কথা গল্প শোনানো হয়েছে, বলা হয়েছে, চিঠির পাঠক লেখকরা যারা চিঠি লিখেছেন, একটা ঘটনা শুনি আমার খুব মনে দাগ কেটেছে। 3 জন বন্ধু ছিল, 3 জন বন্ধুর মধ্যে 3 জনের মধ্যে 2 জন চাকরি করে, আরেকজন চাকরি করে না। তারপরে সে চাকরি পেল, কিন্তু কোন ক্রমে দুর্ভাগ্যক্রমে ওই ছেলেটি মারা যায়। কিন্তু ওই 2 জন আর যে বন্ধু, তার বাবাকে বারে বারে বলতো যে হ্যাঁ ও বাইরে আছে, চাকরি করছে, এই টাকা পাঠিয়েছে নিন। এইরকম করে মিথ্যা কথা বলে বলে বৃদ্ধ তিনি মারা গেলেন, কিন্তু শেষ পর্যন্ত জানতে পারলেন না যে তার ছেলে অনেক আগেই মারা গেছে। এটাও মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথা আমরা বলি সমাজের কল্যাণ যাতে হয় সেই জন্য। যুধিষ্ঠিরও মিথ্যা কথা বলেছেন, সেটা আমরা জানি, কিন্তু কিছু একটা বড় কিছুর জন্য মিথ্যা কথা বলা সেটা ঠিক আছে, কিন্তু হামেশাই যখন আমরা মিথ্যা কথা বলি সেটা কিন্তু ভালো ব্যাপার নয়। ওখানে বেশ সুন্দর অনেক ঘটনা আছে, আমি বলবো না, সময় নষ্ট হবে। হ্যাঁ, সেটা বললেই বুঝে যাবে যে চরিত্র কত একটা বিরাট ব্যাপার। শিক্ষায় মূল কথা আছে চরিত্র গঠন। অনেক বিরাট বিরাট মানুষ হওয়া যায়। ইট ইজ difficult to be a good man than to be a great man. ভালো মানুষ হওয়া কষ্টকর। আমি বিখ্যাত হতে পারি, বিখ্যাত সায়েন্টিস্ট, বিখ্যাত ডক্টর, কিন্তু আমি মনের দিক থেকে ভালো নয়। আমরা চাই প্রত্যেকেই যেন ভালো মানুষ হয়ে ওঠে, সৎ, তার যেন মূল্যবোধ থাকে। আমরা দেখছি বাড়িতেই, প্রত্যেকের বাড়িতেই দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মাকে ভূমি দিয়ে আসছে। যে বৃদ্ধ বাবা মা কষ্ট করে মানুষ করছে তাদেরকে আমরা অল্পাঙ্কের মধ্যে ফেলে দিচ্ছি। প্রত্যেকের জীবনে এই ঘটনা ঘটছে। সমাজে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলি যা কিছু ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা যেন পিছিয়ে যাচ্ছি, যেন ডিজেনারেশনের দিকে যাচ্ছি। সেই জন্য এমনভাবে শিক্ষাক্রম সরকারের উচিত যে এখানে যেন মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়। একটা ছেলে স্কুল শেষ করে, তার পড়াশোনা কলেজ শেষ করে, বিশ্ববিদ্যালয় শেষ করে তিনি যখন বেরোবেন, তিনি যেন একজন ভালো মানুষ হয়ে ওঠেন। আর কিছু চাই না আমরা। আমাদের এখন এই সময়ে ভালো মানুষ দরকার, চরিত্র ঠিক মতো গঠন করতে হবে। বিবেকানন্দের যে আমাদের এই সিলেবাসে, আমি হঠাৎই আমাদের সুকলবাবুকে বলছি, ইংরেজির শিক্ষক তিনি, আমিও ইংরেজি পড়াই, বলছেন এবারে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে একটা আনসিন দিয়েছে 11, সেখানেই ব্যাপারটি আছে। আমি ভ্যালু বেসড এডুকেশন, যে শিক্ষা অশিক্ষাই হয়ে দাঁড়াবে যদি না আমাদের না চরিত্র গঠন হয়।
আমি ভালো মানুষ না হয়ে উঠলে, আমি পাশের লোকটি অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের বাড়িতে গিয়ে খেতে পায় না বা অসুস্থ, তাকে না দেখে আমি যদি চলে যাই তাহলে সেটা শিক্ষা না। আমি প্রায় একটু আগেই, আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমরা যখন প্রার্থনা করছিলাম, আমি বলছিলাম যে শহরে এই ব্যাপারটা হচ্ছে অমানবিকতা, যে বড় বড় ফ্ল্যাটে যে যার ঘরে সুখে শান্তিতে আছে, কিন্তু পাশের লোকটি যে হয়তো কয়েকদিন আগে দরজা বন্ধ আছে মারা গেছে, তাকে আমরা চিনি না। এই হচ্ছে সমাজ। আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। কলকাতা শহরে কেউ যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, কেউ যাবে না, জানে আমার টাইম আছে, আমি অন্য জায়গায়, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতে হবে, ওকে দেখলে আমার সময় নষ্ট হয়ে যাবে। আরেকটা আমি কথা বলি, মনে পড়লো আমার, একটা ক্লাসে অঙ্ক শিক্ষক পড়াচ্ছেন, ওটাও একটা মিথ্যা কথা। আমি বলছি এটা মোরাল ভ্যালু আছে, মিথ্যা কথারও কিছু ইয়ে আছে। একটা ছেলে যে প্রায় 85% নম্বর পায় ক্লাসে, সে একদিন স্যার অঙ্কটাকে বোঝাচ্ছে, সে বারে বারে বলছে, কি রে বুঝতে পেরেছিস? না বুঝতে পারিনি। কি রে বুঝতে পেরেছিস? না বুঝতে পারিনি। এখন যিনি অঙ্কের শিক্ষক, সে বলে, তুই 80-85 করে প্রত্যেক ক্লাসেই পেয়েছিস, তুই পাচ্ছিস, এটা বুঝতে পারছি না সামান্য ব্যাপারটা, তোকে আমি এতবার বোঝাচ্ছি। বলে, না স্যার পারিনি। তারপর হেডমাস্টার মশাই কাজ দিয়ে যাচ্ছিলেন, তিনি তাকে ডাকলেন যে, কি রে কি হয়েছে? না এত যে বলছিস, স্যারকে উত্তপ্ত করছিস, পারিসনি, বুঝতে পারিসনি, তুই কি সত্যি বুঝতে পারিসনি? তখন ও বলছে, না স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার যে পাশে যে বন্ধুটি বসছে, ও তো বোকা, পাস করতে পারে না, সেই জন্য ওকে বোঝানোর জন্যই আমি বারে বারে এই কথা বলছি। এটাও আমি নারায়ণবাবু বা তিনি মহারাজজিকে আমি প্রশ্ন করছি, তাহলে এগুলোর তো নিশ্চয়ই ভ্যালু আছে, এগুলো একটা অন্যরকম ভ্যালু। আমি, তোমরা সুন্দর করে বসছো, ওনারা এসছেন, আমি চাইছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং তোমাদেরকে ভালোবাসা স্নেহ জানাচ্ছি, গিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মাতা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। উপস্থিত পরম পূজ্য মহারাজগণের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার সকল শিক্ষক শিক্ষিকা ও গুরুজন স্থানীয়দের চরণে প্রণাম জানাই। আমার সকল সহপাঠী, ছোট ভাই বোন ও বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে মূল্যবোধ বিষয়ে স্বামীজির ভাবাদর্শের কিছু অংশ পাঠ করছি। স্বামীজি এমন এক মহান ও বহুমুখী ব্যক্তিত্ব, যার আলোচনা করে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় এবং তার দ্বারা লাভবান হওয়া যায়। স্বামীজির ব্যক্তিত্ব সমুদ্রের মতন গভীর, আকাশের মতন উদার। যে অসীমতা তার মধ্যে আছে, তাকে আলোচনার সীমার মধ্যে আনাই মুশকিল। স্বামীজি নিজেই বলেছেন, আরেকজন বিবেকানন্দ হলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। আমরা যেন জলপূর্ণ পাত্র, আমরা আমাদের মধ্যে যতটুকু সেই সূর্য স্বরূপ স্বামীজিকে প্রতিবিম্বিত করতে পারছি, যতটুকু তাকে বুঝতে পারছি, ততটুকুই আমরা সার্থক। বেদে এক জায়গায় আছে, যে মানুষ ঘুমিয়ে আছে সে কলিতে আছে, আর যে মানুষ চলতে শুরু করেছে সে সত্য যুগে এসে উপনীত হয়েছে। স্বামীজি চেয়েছিলেন তামসিকতাপূর্ণ ভারতবাসীকে সাত্ত্বিকতার স্তরে উত্তীর্ণ করতে। সাত্ত্বিকতার নামে তামসিকতায় যে দেশ ছেয়ে গেছে, সেই দেশকে রাজ্যগুণের মধ্য দিয়ে সাত্ত্বিকতায় উন্নীত করতে। স্বামীজির বাণী ও রচনার প্রধান তিনটি দিক ছিল। একটি হচ্ছে আত্মভাবনা বা আত্মগঠন, দ্বিতীয়টি হচ্ছে দেশ ভাবনা বা দেশ গঠন এবং তৃতীয়টি হচ্ছে বিশ্ব ভাবনা বা বিশ্ব গঠন। স্বামীজি সব সময় বলেছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, মানুষ তৈরি আমার জীবনের ব্রত। কেমন করে সে মানুষ তৈরি হবে? স্বামীজি বিবেকানন্দের বাণী ও রচনাবলীর মধ্যে এই বড় হওয়ার পুঙ্খানুপুঙ্খ দিক নির্দেশ যেভাবে আছে, আর কোনো মহাপুরুষের রচনাবলীর মধ্যে এত বিস্তারিত ভাবে তার উল্লেখ আছে কিনা আমাদের জানা নেই। সেই দিক থেকে প্রতিটি আত্মগঠনেচ্ছু যুবকের স্বামীজির রচনাবলী পড়া একান্ত অপরিহার্য। স্বামীজি বলেছেন যে প্রত্যেক মানুষকে তৈরি হতে হলে কঠোপনিষদের সেই নচিকেতার মতো হতে হবে। নচিকেতার মধ্যে অনুকরণীয় যে গুণগুলি ছিল সেগুলি হলে পবিত্রতা, ভয়শূন্যতা, আত্মশ্রদ্ধা এবং সত্য সাক্ষাৎকারের জন্য সর্বস্ব জ্ঞাপন।
প্রথমে আমরা আসি পবিত্রতায়। স্বামীজি বারবার বলেছেন, ব্রহ্মচর্যের প্রতিমূর্তি যে মহাবীর, তিনি তোমাদের জীবনের আদর্শ হন। পবিত্রতা তোমাদের ধমনীতে বিরাজ করুক, সেই পবিত্রতার ভিত্তিতে আমাদের জীবন গঠিত করো। সুতরাং প্রত্যেকটি আত্মগঠনেচ্ছু মানুষের এই পবিত্রতার কথা সর্বপ্রথমে মনে রাখা দরকার। দ্বিতীয়, ভয় শূন্যতা। স্বামীজি বলেছেন, উইকনেস ইজ ডেথ, দুর্বলতায় মৃত্যু। ছোট্ট ছেলে নচিকেতা যখন তার বাবা বললেন, আমি তোমাকে জমকে দিলাম, নচিকেতা চলে গেল যমগৃহে, একটু ভয় করলো না। স্বামীজি বারবার বলেছেন, ফিয়ার, ভয়, এটিই হচ্ছে মৃত্যু। বলেছেন, উপনিষদে যদি একটি কথা বলা হয়ে থাকে খুব জোর দিয়ে, সেটি হচ্ছে অভ্যি অভ্যি অভ্যি। তারপর আত্মশ্রদ্ধা, অর্থাৎ আমরাও করতে পারি, আমরাও কম নই, এই যে মনোভাব, এটি থাকাও একান্ত দরকার। স্বামীজি বলেছেন, আগে নাস্তিক তাকেই বলা হতো যার ভগবানের উপর বিশ্বাস নেই, আর আমি বলি যার নিজের উপর বিশ্বাস নেই সেই হচ্ছে নাস্তিক। সুতরাং আত্মশ্রদ্ধা আর একটি একান্ত প্রয়োজনীয় দিক। এরপর যেটি সবচেয়ে বড় কথা, সেটি হচ্ছে সত্য সাক্ষাৎকারের জন্য সর্বস্বপণ। সত্যকে জানতে হবে এবং তার জন্য মরণপণ করতে হবে, তার জন্য সর্বস্ব ত্যাগ করতে হবে। স্বামীজি বলেছেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। যম নচিকেতাকে কতভাবে প্রলুব্ধ করেছেন, তোমাকে শশাগড়া পৃথিবীর অধিপতি করে দিচ্ছি, দীর্ঘজীবী করে দিচ্ছি, এই সব ভোগের উপকরণ তোমাকে দিচ্ছি। নচিকেতা বলেছেন, না, আমি ওসব চাই না, আমি আত্মজ্ঞান চাই। সুতরাং এই যে সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ, এটি হচ্ছে আর একটি বিশেষ দিক। তাহলে এই চারটি জিনিস মানুষের মধ্যে থাকতে হবে, তবেই সে নিজেকে তৈরি করতে পারবে। এগুলির সঙ্গে সঙ্গে শরীর মন সবল করতে হবে। স্বামীজি বারবার বলেছেন, মাসেলস অফ আয়রন, নার্ভস অফ স্টিল, লৌহ নির্মিত পেশি, ইস্পাত নির্মিত স্নায়ু, নায়মাত্মা বলহীনেন লভ্য। যে বলহীন আত্মাকে লাভ করতে পারে না, তাই তিনি শক্তির কথা বারবার বলেছেন। স্বামীজি বলেছেন, তুমি যদি এগোও আদর্শের পথে, তাহলে তুমি হয়তো কিছু ভুল করবে, কিন্তু মনে রেখো, গরু কখনো ভুল করে না, গরু গরুই থাকে। মানুষ ভুল করে, মানুষ পড়ে যায়, কিন্তু মানুষ মানুষ হয়, মানুষ দেবতা হয়। সেই জন্য তুমি ভয় পেও না, ভুল হবে বলে তুমি পিছিয়ে যেও না, এগিয়ে চলো। একটা আদর্শকে সামনে রাখো, মনে রাখো, যার একটাও আদর্শ নেই, সে যদি অনেক ভুল করে, তার তুলনায় তুমি অনেক কম ভুল করবে যদি তোমার একটা আদর্শ থাকে। এইভাবে স্বামীজি চেয়েছিলেন প্রত্যেককে যেন আত্মগঠন করে। এর সঙ্গে সঙ্গে স্বামীজি দেশ গঠন ও দেশ ভাবনার কথা এসে পড়েন। স্বামীজি বলেছেন, বি অ্যান্ড মেক, শুধু নিজে মানুষ হলেই হবে না, তোমাকে তৈরিও করতে হবে। তিনি বলেছিলেন, দেশের পয়সায় শিক্ষিত হয়ে যারা দেশের দিকে ফিরেও তাকায় না, আমি তাদের দেশদ্রোহী বলি। নানাভাবে তিনি অনুপ্রাণিত করেছিলেন এই দেশের যুব সমাজকে, যাতে তারা এই দেশের কাজে ঝাঁপিয়ে পড়ে। এই দেশকে উন্নত করতে গেলে কিভাবে এগোতে হবে, স্বামীজি চেয়েছিলেন শিক্ষা বিস্তার করতে। কিভাবে সেই শিক্ষা বিস্তার করতে হবে তিনি বলেছিলেন, প্রত্যেকটি মানুষের চারটি স্তর আছে, দৈহিক, মানসিক, বৌদ্ধিক এবং আত্মিক, অর্থাৎ দেহের, মনের, বুদ্ধির এবং আত্মা। এই চারটি স্তরে যদি মানুষকে শিক্ষিত করে তোলা যায়, তাহলেই সেই দেশ জাগবে। তিনি বলেছেন, শিক্ষাকে ছড়িয়ে দাও, তারপর মানুষ নিজেরাই বুঝবে তাদের কি করা উচিত। স্বামীজি চেয়েছিলেন স্ত্রীলোকদের মধ্যে ও গরিবদের মধ্যে শিক্ষা বিস্তার হোক। একজন অশিক্ষিত মানুষের ছেলেকে পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার হয়, তাহলে যারা অশিক্ষিত মানুষ তাদের সন্তানদের পড়ানোর জন্য 7 জন শিক্ষকের প্রয়োজন, অর্থাৎ তাদের পড়াশোনার গুরুত্বটা এতটাই বেশি। এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামীজির পরিকল্পনা ছিল। এর মূল উদ্দেশ্য ছিল একটা, স্বামীজি গভীরভাবে বিশ্বাস করতেন এই পৃথিবীতে ভারতবর্ষে দেবার একটি জিনিস আছে, সেটি হচ্ছে ধর্ম। কিন্তু ভিক্ষুকের কাছ থেকে তো কেউ কিছু জিনিস নেয় না। সেই জন্য ভারতবর্ষকে দাতার আসন গ্রহণ করবার আগে নিজেকে প্রস্তুত হতে হবে, এবং সেই প্রস্তুতির আগে চাই তার জাগতিক উন্নতি। এই জাগতিক উন্নতির জন্য প্রয়োজন হলে তাকে পশ্চাত্যের কাছে সাহায্য নিতে হবে। স্বামীজি এই উদ্দেশ্যে বিশেষ করে চেয়েছিলেন ভারতবর্ষ আবার জেগে উঠুক। স্বামীজির বাণী প্রচারিত হয়েছে সমগ্র বিশ্বে। কবি সত্যেন্দ্রনাথ
দত্ত বলেছেন, সন্ত্রাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। তার এই বাণীকে কাজে পরিণত করার দায়িত্ব বিশেষ করে ভারতবাসীদের, যে ভারতবাসীদের মধ্যে তিনি ছিলেন একজন, এবং আরো বিশেষ করে যুব সম্প্রদায়ের, যাদের ওপর স্বামীজির বিশেষ আস্থা ছিল। আমরা ভারতবাসীরা মিলিতভাবে প্রার্থনা করি সেই বিখ্যাত প্রার্থনা ইমিটেশন অফ ক্রাইস্ট এর অনুসরণে। স্বামীজি, তোমার কুরুশ আমরা বহন করছি, এমন শক্তি দাও যেন আমৃত্যু সেই কুরুশ আমরা বহন করে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। সর্বপ্রথম দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মাতা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এখানে উপস্থিত পরম পূজ্য মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গুরুজনদের চরণে প্রণাম জানাই। আমার সকল বন্ধু এবং ছোট ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। হে মহামানব, তুমি ফিরে এসো। হে মহামানব পুরুষ, তুমি আবার ফিরে এসো ভারত ভুবনে। তোমার আদর্শ আজ দূরবীনে, তোমার ভাবাদর্শ আজ শুধু বইয়ের পাতায় বদ্ধ। তোমার বাণী আজ অমর্যাদা আর অসম্মানী। তুমি ফিরে এসো আবার এই ভারত ভুবনে। এ সমাজ আজ ধর্মের বিভাজনে, এ সমাজ আজ অকথ্য অনাচারী। হে যুগনায়ক, তুমি ফিরে এসো ন্যায়ের বিচারে এই ভারত ভুবনে। এই যুব সমাজ আজ ডুবে গেছে আফিমে, এই যুব সমাজ মিশে গেছে নর্দমার নোংরা জলে। ভুলে গেছে জীবনের মানে, ওরা হেরে গেছে জীবনের কাছে। আজ তোমার বাণী ওদের কাছে খুবই প্রয়োজন। হে মহানায়ক, তুমি ফিরে এসো, অন্তত আর একবার করুণা করো প্রভু। আমাদের সেই ছোট্ট নরেন মহান বিবেকানন্দকে ফিরিয়ে দাও। নমস্কার। রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। সেই সঙ্গে আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা মহারাজের সান্নিধ্যে এসে পূজনীয় মহারাজ তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ তথা সহ সম্পাদক এবং তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বহুবিধ শিক্ষা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তার মধ্যে কোচিং সেন্টার, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ট্রেনিং এবং ভ্যালু বেসড এডুকেশন। যেমন আজকে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি মহারাজেরই উদ্যোগে। পূজনীয় মহারাজ স্বামী একরূপানন্দজি অনেক কষ্ট করে তিনি এই প্রোগ্রামটি 22টি স্কুলের মধ্যে 22টি স্কুলের মধ্যে পরিচালনা করছেন। প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা গিয়েছি। এখনো এইরকম প্রায় 11-12টি স্কুল বাকি আছে। প্রত্যেকটি স্কুলে মহারাজ যাচ্ছেন। তার নির্দিষ্ট কর্মসূচি আশ্রমে ছাড়াও তিনি যে জানেন যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এখানে আছেন, যে একজন প্রধান শিক্ষকের কত দায়িত্ব, স্কুলে ডিসিপ্লিন রক্ষা করা, পঠন পাঠনের পরিবেশকে ঠিক রাখা এবং পরীক্ষা পরিচালনা করা। এখন পরীক্ষা চলছে, সেগুলিকে নিয়ন্ত্রণ করে তিনি সময় বের করে এই সব স্কুলে আসছেন। আজকের মতো চাপাডালি হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এটা প্রত্যন্ত গ্রামের মধ্যে হলেও এর মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখলাম যে ছাত্রছাত্রী তো তারা ডিসিপ্লিন ওয়েতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাছাড়া শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, এই স্কুলের প্রাক্তন যিনি অ্যাসিস্ট্যান্ট করণিক মানে প্রধান করণিক, তিনি নারায়ণবাবু, আমার নাম নারায়ণবাবু। সেই নারায়ণবাবু তার যে অবদান আমার ভালো লাগছে দেখে,
যে তিনি অবসর গ্রহণের আগে টাকা দিয়েছেন স্বামীজির মূর্তি স্থাপনে শুনলাম, আবার তিনি আরো বলছেন যে আমি আরো 1 লক্ষ টাকা দেব। দেখুন, যে বিদ্যালয়ে ভ্যালুস কি, ভ্যালুস আমরা ভ্যালু এডুকেশন নিয়ে এসেছি তো, প্রধান শিক্ষক মহাশয় ভ্যালুস সম্বন্ধে বলছেন, মিথ্যা কথা সম্বন্ধে বলছেন। ওনার কাছ থেকে একটা ভ্যালুস আমি শুনলাম, আজকে শিখলাম, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যে বিদ্যালয়ে আমি এতদিন পরিশ্রম করে বিদ্যালয়কে তিল করে তিলোত্তমা করার জন্য আমি ব্যস্ত থাকতাম, সেই বিদ্যালয়ের প্রতি আমার ঋণ আমি অবসর গ্রহণের পরেও আমি শোধ করতে প্রস্তুত আছি। এতে কজন পারেন? আজকে দেখছিলাম যেখানে এই পর্দা দিয়ে ঘেরা একটি ছাত্রী পর্দাগুলো উপর দিকে তুলে বেঁধে দিচ্ছিল। কেন? ভ্যালুস দেখুন কিরকম দেখছে, এখানে বসতে গিয়ে ফ্যান নেই, কিন্তু তারা সেই ছাত্রীটি দেখছিলাম দড়ির সাহায্যে একটু একটু করে পরপর বেঁধে এখানে আলো বাতাস ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। এগুলোই ভ্যালুস। এই ভ্যালুস কিভাবে শিক্ষা হয়? ভ্যালুস শিক্ষা হয় প্রথমত পিতা মাতার কাছ থেকে, তারপরে শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে, এবং গুরুজনদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে। আমরা সেই ভ্যালুস সম্বন্ধে আলোচনা করব, সময় কম। আমি প্রথমে মহারাজকে প্রণাম জানাই, আর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। এখানকার শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা নমস্কার জানাই, সহকর্মীদের এবং শিক্ষাকর্মীদের শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আর স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যদি চুপ করে বসে থাকো বা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো, তাহলে কিন্তু এই স্কুলে তোমাদের এতক্ষণ ধরে যেটা বললাম ভ্যালুস ওরিয়েন্টেড, তোমরা মূল্যবোধের শিক্ষা অলরেডি পেয়ে গিয়েছো বাবা মার কাছ থেকে। প্রথম শিক্ষা আমরা কোথা থেকে পাই? পিতামাতার কাছ থেকে, গৃহ থেকে, পরিবার থেকে। পরিবারের মধ্য থেকে মা বাবাকে যেভাবে আচরণ আমরা করতে দেখি, সেইগুলি আমরা পরবর্তীকালে বিদ্যালয়ে বা আরো উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সেগুলো প্রয়োগ করে থাকি। কাজেই সারা জীবন আমাদের এই মূল্যবোধের শিক্ষা থাকবে। সমাজে আমরা অনেক ঘটনা দেখছি যেগুলো সব জায়গায় বলা যায় না। কেন ঘটনাগুলো ঘটছে তোমরা সবাই জানো। খবরের কাগজ কতজন পড়ো? হাত তোলো তো। খবরের কাগজ কতজন পড়ো? জোরে হাত তোলো। খবরের কাগজ কতজন পড়ো? কি কোন পেপার, কতগুলো পেপার খবরের কাগজ বেরোয় আমাদের এখানে জানো? একজনও কি এখানে খবরের কাগজ এখানে আসে না? পড়ো, বেশ, ধন্যবাদ। কোন কাগজ পড়ো তুমি? বাংলা না ইংরেজি? আনন্দবাজার পত্রিকা। ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? বেশ, ধন্যবাদ। খবরের কাগজ পড়লে কি হয় যে সারা দেশে কি ঘটছে, কি ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমরা জানতে পারি। সেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। বিদ্যালয়ে তো তোমরা শিক্ষা লাভ করছো, কিন্তু বিদ্যালয় পরিবারের কাছে শিক্ষা লাভ করেছো, এবং সমাজের খবরাখবর, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এগুলো আমরা জানতে পারবো খবরের কাগজ এবং বই পড়লে, মনীষীদের বই পড়লে। আমরা যার সম্বন্ধে, যাকে কেন্দ্র করে এই ভ্যালু বেসড এডুকেশনের শিক্ষার ব্যবস্থা বিভিন্ন বিদ্যালয়ে হয়েছে, তমলুক রামকৃষ্ণ মিশন মঠ মিশনের উদ্যোগে এবং বেলুর রামকৃষ্ণ মিশনের নির্দেশনায়, সেটি থেকে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও স্বামীজি সম্বন্ধে জানতে পারবে। এখানে এসে দেখলাম যে স্বামীজির স্বদেশ মন্ত্র একটি ছাত্রী পাঠ করেছে, আর স্বামীজির সম্বন্ধে তারা কিছু কথা বলেছে এবং স্বরচিত কবিতাও বলেছে। লেখার অভ্যাস এটা হচ্ছে। এর থেকে স্বামীজির জীবন সম্বন্ধে যদি তোমাদের
এই ভ্যালু বেসড এডুকেশন থেকে একটু ধারণা তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে এবং আমরা এখানে যে কথাগুলি বলবো মহারাজের কাছ থেকে আরো অনেক কথা আমরা শুনবো। হেডমাস্টার মশাই বলেছেন প্রাত্যহিকে যে মিথ্যা সম্বন্ধে যে ঘটনাটি বললেন, এই সম্বন্ধে কিছু কিছু জ্ঞান তোমরা এখান থেকেও জানবে। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলা দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তোমরা সবাই পড়েছ 1863। আর তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত, বিখ্যাত অ্যাটর্নি, কলকাতা হাইকোর্টে অনেক টাকা পয়সার অধিকারী ছিলেন, উপার্জন করেছিলেন। আর মায়ের নাম ছিল, তোমরা জানো মায়ের নাম, পরে প্রশ্নোত্তর পালা হবে, এখন আমি বলে যাচ্ছি। প্রশ্নোত্তর পালায় কিন্তু হাত তুলে মহারাজ প্রশ্ন করবেন, তোমরা হাত তুলে উত্তর দেবে। যে সঠিক উত্তর দেবে সে এখান থেকে মহারাজের হাত থেকে তোমরা পুরস্কার নেবে। মন দিয়ে শুনলে কিন্তু উত্তর দিতে পারবে। পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ কোন স্কুলে পড়েছিলেন, কোন কলেজে পড়েছিলেন? মেট্রোপলিটন স্কুল এবং স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তার অধ্যক্ষকে প্রশ্ন করেছিলেন হেস্টি সাহেব যে ঈশ্বর আছেন কি নেই। হেস্টি সাহেব বলেছিলেন এই প্রশ্নের উত্তর তুমি পাবে দক্ষিণেশ্বরে যাও। কলকাতার দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধনা করেছিলেন। সাধনায় সিদ্ধি লাভ করে তিনি যে শিক্ষা পেয়েছিলেন সেটা নরেন্দ্রনাথকে বলেছিলেন। নরেন্দ্রনাথের সংসারে তার পিতা মারা যাওয়ার পর অনেক দুঃখ কষ্ট ছিল, অভাব অনটন, মামলা মোকদ্দমা, চাকরি পাননি, কলকাতার রাস্তা হন্যে হয়ে ঘুরেছেন। তার জিজ্ঞাসা ছিল ঈশ্বর আছেন কি নেই। সেই জন্য নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের বাল্যকাল ছিল নরেন্দ্রনাথ, সেখানে দক্ষিণেশ্বরে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ঈশ্বর দেখেছেন? তোমরা কিছু বলবে দাঁড়িয়েছ? সেখানে না বোধহয় দেখতে পাচ্ছে না বলে নাকি বুঝতে পারছে না। যাই হোক, সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ঈশ্বর দেখেছেন? তিনি বলেছিলেন দেখেছি কি, আমি তার সঙ্গে কথা বলি, তুমি যদি চাও তোমাকেও কথা বলিয়ে দিতে পারি। তখন নরেন্দ্রনাথ বলেছেন আপনি যখন এত কথা বলেন ঈশ্বর, সেখানে ঈশ্বর বলতে তিনি মা ভবতারিণীর পূজা করতেন দক্ষিণেশ্বরে, এবং ভবতারিণীকে পূজা করে তিনি জেনেছিলেন তিনি জ্যান্ত দুর্গা, তিনি কালী। তিনি সন্দেশ খাইয়েছিলেন, কিছুতেই খাবেন না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তাহলে এই অস্ত্র দিয়ে আমি আমার শিরচ্ছেদ করব। তারপর তাকে দেখা দিয়েছিলেন। এগুলো আমরা পড়েছি। সেই ভবতারিণী মায়ের কাছে গিয়ে তুমি চাও যে তোমার অভাব অনটনের কথা বলো, তিনি বলতে কি চেয়েছিলেন? বলেছিলেন কি আমাকে চাকরি দাও, কি আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও, কি আমার মামলা মোকদ্দমায় আমাদের জয়ী করে দাও, কিছু চাইতে পারেননি। কি চেয়েছিলেন? বলেছিলেন মা আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। একবার নয়, পরপর 3 বার দিয়েছিলেন। ওই 3 বার একই কথা বলেছিলেন। ঠাকুরকে এসে বলেছিলেন যে না আমি চাইতে পারিনি। ঠাকুর তখন শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন যে তোকে আর চাইতে হবে না, আমি তোর মোটা ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি, তুই শিবজ্ঞানে জীব সেবা কর। মানে যেখানে
জীব সেখানে শিব, যেখানে সেখানে সেই বাণী, বিখ্যাত বাণী তিনি পড়েছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এর পুরো কথাটা হচ্ছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার আগে লাইন হচ্ছে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সবে এসবার পায়। তাহলে কীট পতঙ্গ পশু পাখি জীব জন্তু সবের মধ্যে ভগবান আছেন। তাই আমাদের কাজ হবে সমস্ত মানুষ এবং প্রাণীদের সেবা করতে হবে। নরেন্দ্রনাথ কি চেয়েছিলেন? নির্বিকল্প সমাধি চেয়েছিলেন সুখদেবের মতো। ঠাকুর বলেছেন, ছি ছি তুই এত স্বার্থপর, আমি ভেবেছিলাম তুই একটি বটবৃক্ষ হবি, তোর ছায়ায় কত মানুষ আশ্রয় পাবে, তুই কিনা নিজের মুক্তি চাচ্ছিস। তারপরে তিনি বলছেন, না, তোমাকে অনেক কাজ করতে হবে। তিনি মাত্র ৩৯ বছর ৫ মাস ২৪ দিন জীবিত ছিলেন এই ধরাধামে। তার জন্ম হয়েছিল ১৮৬৩-তে ১২ই জানুয়ারি। এই নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, বিবিসানন্দ, সচ্চিদানন্দ নাম নিয়েছিলেন। এবং কত সালে তার মৃত্যু হয়? না, ১৯০২ সালের ৪ঠা জুলাই। ১৯০২ সালের ৪ঠা জুলাই, মাত্র ৩৯ বছর ৫ মাস ২৪ দিন। ভাবতে পারো, ৩৯ বছর, তার কত গুণ বয়স আমাদের হয়েছে, ডবল হয়েছি। কিন্তু কি আমরা সেই মেধা পেয়েছি, সেই শক্তি পেয়েছি? পাইনি। তিনি একটা পরিব্রাজক জীবনে, তোমরা যে রেলিং এ হাত দিয়ে দাঁড়িয়ে আছো কি জন্য শুনছো? রঘুনাথের জীবনে অনেক ঘটনা আছে, বলছি মাত্র তো ২০ মিনিট সময়, অনেক ঘটনা আছে। তিনি লাইব্রেরি থেকে একটা বই আনতেন, প্রতিদিন একটা করে মোটা মোটা বই আনতেন। তার এক বন্ধুর মাধ্যমে, সেবকের মাধ্যমে পরের দিন বইটি ফেরত দিয়ে দিতেন। লাইব্রেরিয়ান বলতেন, কি এত বড় মোটা বই নিয়ে যাচ্ছ আর এক রাত্রির মধ্যে পড়া হয়ে গেল? তো বইটা কি দেখার জন্য নিয়ে যায় না পড়ার জন্য নিয়ে যাও? এই কথাটি স্বামীজিকে এসে তিনি বলেন। স্বামীজি বলছেন, ঠিক আছে, আমি পড়ি কি দেখি সেটা পরীক্ষা করা হবে, আমাকে ডেকে পাঠালে আমি লাইব্রেরিতে যাব। স্বামীজি গিয়েছিলেন এবং লাইব্রেরিয়ান তাকে প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্নের উত্তর তিনি শুধু উত্তর দেননি, লাইন বাই লাইন কি বলা আছে বইটি সেই পাতায় তিনি বলে গেছেন। কি করে সম্ভব হয়েছিল সেটা? কনসেন্ট্রেশন অফ মাইন্ড, মনোসংযোগ, একাগ্রতা। ভ্যালুর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য মনোসংযোগ। আর কি? অধ্যবসায়। অধ্যবসায় থাকলে কাকের মতো চেষ্টা, বকের মতো অধ্যবসায়। কাক, সেই তোমরা পড়েছ, তৃষ্ণার্ত কাক জলতৃষ্ণা নিবারণের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে কোথাও জল না পেয়ে কি পেয়েছিল, কি খুঁজেছিল? না, একটি কলসি পেয়েছিল। এই কলসির জল এত নিচে ছিল তার পক্ষে ঠোঁট দিয়ে সেই জল পান করা সম্ভব হয়নি। সেই কাকটি পাশে তার বুদ্ধির দ্বারা তিনি একটি করে কুড়ি, সেই কাকটি একটি করে নুড়ি কুড়িয়ে সেই কলসির মধ্যে ফেলেছিল। সেই ফেলতে সেই জল যত উপরের দিকে উঠছে, তারপরে সেই ঠোঁট দিয়ে যতদূর তার ঠোঁট যায় জল পান করেছিল। দি ক্রো অ্যান্ড দি প্রিচার, দি ক্রো অ্যান্ড দি পিচার, কাক এবং জলের কলসি। এটা বলেছ। বকের ক্ষেত্রেও তাই, অধ্যবসায়, পুকুর পাড়ে বসে থাকে। কখন একটি মাছ দেখা দিবে তাকে ধরবে। সেই রকম অধ্যবসায় তোমাদের যদি থাকে, চেষ্টা এবং অধ্যবসায়, তোমরা অসাধ্য সাধন করতে পারবে। স্বামীজি তাই বলছেন,
তার মধ্যে যদি তোমরা পবিত্র হও, যদি তোমরা চরিত্রবান হও, যদি তোমরা বলবান হও, তোমরা যদি অধ্যবসায়ী হও, তাহলে একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। বোঝো? তাহলে প্রথমে কি দরকার? পবিত্রতা। আর যদি তুমি সৎ হও, সতের জন্য, সৎ হওয়ার জন্য কিছু ব্রত পালন করতে হয়, বা ভালো মানুষ হওয়ার জন্য। এই যে আমরা স্বদেশ মন্ত্র শুনলাম, স্বদেশ মন্ত্রের মাধ্যমে যে কথাটি বলা হয়েছে, শেষের লাইনটা আমি বলছি, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো। কি কথা? আমায় মনুষ্যত্ব দাও, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, শুদ্ধা ভক্তি দাও। স্বামীজি যেটা প্রার্থনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, সেই মনুষ্যত্ব লাভ করলে, মনুষ্যত্ব মানে কি? যে আমি ভালো কাজ করব, অন্যায় কাজ করব না, চুরি করব না, লোভ করব না, লালসা করব না, পরের দ্রব্য না বলে নেব না, ব্রহ্মচর্য পালন করব। এগুলো যদি অধ্যবসায়ী হব এবং সত্যের পূজারী হব, আমি বিদ্যাভ্যাস করব এবং আমি স্বাস্থ্যবান হব। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কজন আমরা প্রতিদিন নিয়ত ভোরবেলা উঠি, সূর্যোদয় দেখি? সূর্যোদয় যারা দেখে, সূর্য যখন প্রথম আকাশে উঠে সেই মুহূর্তটাকে, তার আগের মুহূর্তকে বলে ব্রাহ্ম মুহূর্ত। ওই সময় যদি কেউ চোখ বন্ধ করে, ছাত্রদের বলছি, ছাত্রীদের বলছি, আগের মুহূর্ত সেটা যদি তোমরা পালন করো এবং সূর্যকে প্রণাম করো, তাহলে কি হবে? কি প্রণাম আছে? জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধ্যানতারিং সর্বপাপঘ্ন মুক্তয়িষ্যামি মা শুচ। সেই জবা কুসুমের সেই মন্ত্র, সেই মন্ত্র যদি তোমরা পাঠ করো বা তোমরা যদি একটু ধ্যান করো। স্বামীজি ছোটবেলা ধ্যান খেলা খেলতেন। সেই ধ্যান খেলা খেলতে খেলতে তার বাড়িতে বিষধর সাপ এসেছিল। অন্য বন্ধুরা পালিয়ে যায়, কিন্তু স্বামীজি পালিয়ে যান না, তার এতই একাগ্রতা। অনেক গল্প আছে, সেই গল্পগুলি এখন বলার সময় নেই। একটা কথাই তোমাদের বলবো, তোমাদের মধ্যে যে শক্তি আছে, লুকায়িত শক্তি, সেই শক্তিকে জাগ্রত করো। সেখানে স্বামীজি বলছেন, মনে রাখবে, আমাদের যে উদ্বোধন পত্রিকা আছে, তোমরা জানো যে আমাদের উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়। সেখানে স্বামীজি প্রথমে উদ্বোধন পত্রিকা প্রকাশ করেছিলেন। তাতে একটি কথা, সেই পত্রিকার প্রথম প্রচ্ছদে লেখা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। তার মানে হচ্ছে, ওঠো, জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কর্তব্যে অবিচল থাকো। অ্যারাইজ, অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কর্তব্য। লক্ষ্য কি না? আমাকে মানুষ হতে হবে। বি অ্যান্ড মেক। আমাদের ছাত্রীটি পড়েছিল, বি অ্যান্ড মেক, ম্যান মেকিং এন্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন। স্বামীজি বলছেন, পৃথিবীর সমস্ত ধন সম্পদ থেকে মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ। এই তোমরা যে মানব সম্পদ, সেই সম্পদকে কাজে লাগানোর জন্য শিক্ষক মহাশয়দের, পিতামাতাদের আদেশ মেনে চলবে এবং পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রণাম করবে। এখানে বলা হয় যে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, দরিদ্র দেব ভব। দরিদ্রদের পূজা করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, প্রণাম করবে, আচার্যদের প্রণাম করবে, তাহলে দেখবে তোমার জ্ঞান বাড়বে। বিদ্যা দদাতি বিনম শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবন পাপ করো। এই আরেকটি কথা বলে শেষ করব, সময় হয়ে গিয়েছে। পরোপকারী ধর্ম, শক্তি সাহসিকতাই ধর্ম। পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, আমি
ओम नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामी देवतापताय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চ উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, শ্রদ্ধা জানাই আমার সাথে আগত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে। তিনি আমাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রেসিডেন্ট। তারপর আমি শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণ আছেন সকলকে আমি শ্রদ্ধা জানাই। আমার বক্তব্য শুরু করার আগে ছাত্রছাত্রীদের বলবো, তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা বসে যাও। আমি খুব একটা বেশি দীর্ঘক্ষণ বক্তৃতা দেব না, যে কয়েকটি কথা বলবো এই সময়ের মধ্যে তোমরা বারবার আসা যাওয়া এবং কথা বলা যাবে। তোমরা নিজের জায়গায় বসে যাও। আমি 20 মিনিট 25 মিনিট যা বলবো আমার বক্তৃতা চলাকালীন বারবার আসা যাওয়া যাবে। চুপচাপ বসে যাও। এই ছেলেরা বসে আছে, দাঁড়িয়ে আছে কেন? তোমরা বসে যাও তো একটু। বাচ্চাগুলো বসে যাও, বসে যাও। যারা আছো বসে যাও, যে যেখানে বেঞ্চে বসে যাও, দাঁড়িয়ে থাকবে। সামনে এখানে চলে আসবে, কি আছে এখানে দুজন তিনজন বসে যাও। বিভিন্ন বিদ্যালয়ে ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয় বলছিলেন মূল্যবোধ শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা ও আলোচনা আদি করে থাকি। কিছুদিন পূর্বে আমরা 10ম শ্রেণী থেকে মহাবিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য একটি যুব সম্মেলনের আয়োজন করেছিলাম। সেখানে তোমাদের বিদ্যালয় থেকে ছাত্রীরা গিয়েছিল, অংশগ্রহণ করেছিল, ছাত্র বোধহয় ছিল, আমার ঠিক জানা নেই। বিশেষত এই উদ্যোগ বিশেষ করে তোমাদের এই বিদ্যালয়কে সংযোগ করা সম্ভব হয়েছে তোমাদের তনুকা ম্যাডামের জন্য। উনি বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরাও ভেবেছি এই ধরনের একটা প্রত্যন্ত স্কুলে, বিশেষত এই বাসকরে এই অঞ্চলে আমরা ভ্যালি বেসড এডুকেশনের উপর অনুষ্ঠানাদি খুব কম করেছি। অন্যান্য জায়গায় আমরা বছর পর বছর করে যাচ্ছি, এই অঞ্চলটা আমারও খুব কম আসা হয়েছে। তার জন্য আমি এই ধরনের অনুষ্ঠান তোমাদের বিদ্যালয়টিকে আমরা সংযোগ করেছি। তারপর তোমাদের প্রধান শিক্ষক মহাশয়ের সহযোগিতা তো ছিলই, ওনার সহযোগিতা বা অনুমতি না থাকলে এই অনুষ্ঠান করা তো সম্ভবই হতো না। যাই হোক, আমরা মূল্যবোধ শিক্ষা অন্যান্য 10টা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের একটি অনুষ্ঠান বা সেমিনার। প্রধান শিক্ষক মহাশয় একটু আগে বলছিলেন একাদশ শ্রেণীতে পাঠ্যপুস্তকে মূল্যবোধ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় যোগ করা হচ্ছে। মাস্টার এজ এ শহীদ এন্ড কল টু দ্য নেশন এই দুটি বই থেকে নেওয়া হয়েছে আনসিন। এই যে তার সাথে অর্থাৎ আমাদের যে নতুন যে শিক্ষা পলিসি বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার সবাই চাইছে, বা আমাদের শিক্ষক বা মা বাবা সবাই চাইছে আমাদের সন্তানরা লেখাপড়া করবে, তার পাশাপাশি একজন ভালো মানুষ হবে। এই ভালো মানুষ হওয়ার লক্ষ্যে আমরা রামকৃষ্ণ মিশন এখন উপযুক্ত মানুষ তৈরি করার জন্য ভারতবর্ষের কোণে কোণে যে সমস্ত বিদ্যালয়ে রামকৃষ্ণ মিশন তো সারা ভারতবর্ষে রয়েছে, সারা বিশ্বে রয়েছে। তার মধ্যে অনেক জায়গায় যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে আমাদের
হয়তো স্কুল বা বিভিন্ন কিছু নেই, সেখানে বা এই সমস্ত দুর্গম এলাকা থেকে তমলুক মিশন বা বেলুড় মঠে যাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়, সেই সমস্ত জায়গায় আমরা মূল্যবোধ শিক্ষা বিষয়ক সেমিনার আদি করে থাকি। এতে তাহলে সমাজে অন্তত কয়েকটি ছেলে মেয়েও যদি একটু মনোযোগ দিয়ে যদি আমাদের কথাগুলো যদি শুনে, তাহলে অন্তত কিছু না হোক তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলতেন, প্রত্যেকটা দেশে উন্নতির এক একটা করে মূল ভিত্তি থাকে। ভারতবর্ষের উন্নতির মূল ভিত্তি হলো আধ্যাত্মিকতা, অর্থাৎ ধর্ম। ধর্মকে বাদ দিয়ে দেশ কোনোদিন এগিয়ে যেতে পারে না। আর স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল যে ধর্মাবলম্বী সেই ধর্মকে আরো বেশি করে ভালোবাসবে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে হিংসা করবে বা উপহাস করবে তা নয়। একজন হিন্দু নিজের ধর্মকে আরো বেশি করে আঁকড়ে ধরবে, একজন খ্রিস্টান তার ধর্মকে আরো বেশি করে আঁকড়ে ধরবে, একজন মুসলিম তার নিজের ধর্মকে আরো বেশি করে আঁকড়ে ধরবে এবং সে তাকে ভিত্তি করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই হলো স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ধর্ম। আমাদের দেশে স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষা এই আধ্যাত্মিকতার উপর নির্ভর করে, নির্ভরশীল বা দাঁড়িয়ে আছে। আমরা হয়তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারি শিক্ষার সাথে আধ্যাত্মিকতার আবার কি সম্পর্ক। যারা জীবনে বড় হয়েছে, যাদের আমরা প্রণাম করি, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তাদের বাল্যকাল আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব তারা ছাত্র জীবন থেকে, তোমাদের মতো যখন ছাত্র ছিল তখন থেকে নিজেরা একটু একটু করে পড়াশোনার পাশাপাশি একটু একটু ধ্যান করতেন। স্বামী বিবেকানন্দের কথা একটু আগে শুনছিলেন। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় ধ্যান করছেন, বিশাল বিষধর সাপ এসে গেছে, তাও তিনি বুঝতে পারছেন না। সকলে তার বন্ধুরা ঘর থেকে দৌড়ে পালিয়ে গেছে, স্বামী বিবেকানন্দ ধ্যানে মগ্ন। তার ফলশ্রুতি কি হয়েছে? তার ফলশ্রুতি তিনি যখন বড় হয়ে যখন এক একটা বই যখন পড়তেন, একটা করে শুধু পাতা উল্টে যেতেন, যা পড়তেন একটুতেই সব মুখস্থ হয়ে যাচ্ছে। তার এক শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার ঘরে এসে একদিন দেখেন বিশাল বিশাল মোটা মোটা বই সব রাখা আছে, এনসাইক্লোপিডিয়া। তখন শরৎচন্দ্র চক্রবর্তী বলছে, আচ্ছা আপনি এই বইগুলি সব পড়তে পারবেন? এগুলি তো একজন মানুষের পক্ষে এক জন্মে শেষ করার মতো নয়, এত বড় বড় বই, কি করে আপনি তা সম্ভব? বলছে যে কোনো একটা জায়গা থেকে তুমি প্রশ্ন করো। তারপর যেখান থেকে প্রশ্ন করছে সেখান থেকেই উত্তর দিয়ে যাচ্ছে স্বামীজি। কি করে সম্ভব? তোমাদের মতো বয়সে একটু একটু করে ধ্যান করতেন। স্বামী বিবেকানন্দকে অনুকরণ করেছিলেন। ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে বা স্বামী বিবেকানন্দের জন্মের পরবর্তী সময়ে যারা মনীষী রয়েছে, স্বামীজির পরবর্তী সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, কানাইলাল, যে সমস্ত মনীষীগণ রয়েছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, মহাত্মা গান্ধী, তারা প্রায় বেশিরভাগই কোনো না কোনোভাবে স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তো বলছেন, আজকে যদি স্বামী বিবেকানন্দ যদি জীবিত থাকতেন তাকে আমি গুরু পদে বরণ করতাম। যাই হোক, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত স্বামীজি হবে আমার গুরু। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু তোমাদের মতো যখন ছোট ছিলেন তখন বসে বসে ধ্যান করতে, এই প্রেরণা স্বামী বিবেকানন্দের বই পড়ে পেয়েছিলেন। তিনি যখন মাত্র 13 বছর 8 মাস বয়স, তার মা কলকাতা এসেছিল দুর্গা পূজা উপলক্ষে তার পূর্বাশ্রম বা পৈতৃক
ভিটা কোদালিয়াতে এসেছিল। সেখানে আসার পরে এই কয়েক মাসের মধ্যে ছোট বালক নেতাজি সুভাষচন্দ্র, তখন সুভাষচন্দ্র বসু, মাকে নানা ধরনের প্রশ্ন করছে। ঈশ্বর লাভে কি মানুষের উদ্দেশ্য? স্বামী বিবেকানন্দ একটু আগে স্যার বলছিলেন, হেস্টিং সাহেবকে প্রশ্ন করেছেন, ঈশ্বর লাভ কি করা যায়? ঈশ্বর কি সত্যি আছেন? এই যে ছাত্র অবস্থায় তারা খুঁজতে শুরু করলেন, এখানে ঈশ্বর লাভ মানে কি? আমার মূল লক্ষ্য, আলটিমেট গোল, মূল লক্ষ্য কি? এই যে মানুষকে, এই যে আমরা দেখছি নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন ভারতবর্ষের কিভাবে দুঃখ দারিদ্রতা দূর করা যায়, কিভাবে এই দেশের মানুষ আবার পুনরুজ্জীবিত হবে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তিনি লিখছেন। এই সমস্ত প্রশ্নগুলি তার মাকে করে যাচ্ছেন একের পর এক চিঠিতে। এইটুকু ছোট বালক, অর্থাৎ তোমাদের মতো যখন বয়স ছিল তখন স্বামী বিবেকানন্দের বই পড়ে তিনি এতটা উদ্বুদ্ধ হয়েছিলেন। তারপর তিনি যখন জেলে ছিলেন, কলেজে পড়েন, সে জেল থেকে বের হয়েই তিনি আবার বিশাল বন্যায় মানুষ, তখন সেই পূর্ববঙ্গ এবং বর্ধমানের একটা অংশ যখন পুরো প্লাবিত, তখন তিনি কি করলেন? সেখানে বন্যার মানুষের রিলিফ করার জন্য তিনি লাফিয়ে পড়লেন। অথচ দীর্ঘদিন জেল খাটার পরে তার শরীর ক্লান্ত অবশ, সেই দুর্বল শরীর নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু মানুষের সেবায় এগিয়ে পড়েন, মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। স্বামী বিবেকানন্দকে করে এই অনুপ্রেরণা তিনি লাভ করেছিলেন। ভগিনী নিবেদিতা কোথায়? আয়ারল্যান্ডে তার জন্ম, ইংল্যান্ডে তিনি বড় হয়ে উঠেছেন। সেখান থেকে তিনি ভারতবর্ষের সেবার জন্য, ভারতবর্ষকে আরো উন্নত পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামী বিবেকানন্দের বই পড়ে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, তোমরা তো এখানে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশে মিড ডে মিল খেয়ে তোমরা বড় হচ্ছ, কিন্তু সেই আয়ারল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে তিনি ভারতের নারীদের শিক্ষার জন্য তিনি চলে আসেন, মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে, নিজের দেশকে ছেড়ে দিয়ে। কেন? ভারতের মানুষ তখন স্বামীজির মুখে শুনেছে ভারতের মানুষের স্ত্রী শিক্ষা দরকার, ক্ষুধা দূর করা দরকার, মানুষের উপযুক্ত শিক্ষা দরকার, পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশা দূর করা দরকার। তাঁরই জাতিরা, ইংরেজরা ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করছে দীর্ঘ 200 বছর ধরে। সেই শোষণের হাত থেকে ভারতবাসীকে মুক্তি দেওয়া দরকার। নিজের জাতিদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য একটা বিদেশি মেয়ে ইংল্যান্ড থেকে ভারতে চলে আসে নিজের দেশের সেবার জন্য। তিনি ছিলেন জন্মগত খ্রিস্টান, বাবা ছিলেন একটা চার্চের পোপ। সেখান থেকে তিনি ভারতবর্ষে এসে, এই যে তোমরা যে মাস্টারে যায় সহিম ক্লাস 11-এ উঠলে তোমরা পাবে সেখানে নিবেদিতা সম্পর্কে, সেখানে যে কিভাবে মা কালীকে তিনি কিভাবে পূজা করতেন, ব্রহ্মের জ্ঞানে তিনি কিভাবে লাভ করতেন, সেই সমস্ত যে বইগুলি তোমরা, সেই সমস্ত পড়াগুলি আর একটু বড় হলে তোমরা পাবে। তো এই যে আমাদের নিজেদের দেশকে যদি আমরা যদি ঠিক মতো যদি না ভালোবাসতে পারি, আমরা যদি আমাদের বড়দের যাদের জন্য আমরা জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি, সে তাদের জন্য যদি আমরা যদি না ভাবি, বড় হয়ে আমরা যদি শুধু নিজে কি করে আরো পয়সা ইনকাম করবো, আরো টাকা 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 চাই, অতিরিক্ত টাকা আমাদের কোথায় নিয়ে যায় আমরা দেখছি। তার জন্য আমাদের কি প্রয়োজন? এখন সারা বিশ্ব বলছে, শুধু ভারত নয়, ভারতবর্ষ তো বলছে, বাংলা তো বলছে, সারা বিশ্ব বলছে। চীনের কথা তোমরা জানো, সব থেকে উন্নত দেশ। কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনার হাতে এত মার খেয়েছে এত উন্নত দেশ, এত লোক মারা গেছে, এত মানুষই। একটা সময় চীন ভাবতো তাদের কাছে যে কারিগরি শক্তি আছে, সারা বিশ্বকে তারা জয় করতে পারে, এতটা শক্তি, এতটা তাদের অহংকার এসে গেছিল। কিন্তু
একটা সময় করোনার পরে আমরা ঠিক পর মুহূর্তে আমরা দেখি সেখানকার রাষ্ট্রনায়করা বহু বহু রাষ্ট্রনায়ক একসাথে রাষ্ট্রনায়কদের তো বেশ মিলে স্থির করে আমাদের যুবকদের এখন তৈরি করতে হবে। আমাদের প্রথম চাই যুবা শক্তি। স্বামী বিবেকানন্দ এই কথা আরো কত 150 বছর আগে 175 বছর আগে তিনি বলে গেছে। আমাদের চাই যুবকদের তৈরি করা। এই যে যুবকদের তৈরি করার কথা আমাদের ভাবতে হবে। ভাবলেন যুবকদের মধ্যে কি করতে হবে? মূল্যবোধ শিক্ষা দিতে হবে, যে শিক্ষা রামকৃষ্ণ মিশন আরো দীর্ঘদিন পূর্ব থেকে দিয়ে আসছে। তার জন্য চীনের রাষ্ট্রনায়করা ঠিক করলেন এই আমাদের যুবকদের মধ্যে মূল্যবোধ শিক্ষা একমাত্র প্রদান করতে পারে কে? রামকৃষ্ণ মিশন। যে দেশ ধর্মে বিশ্বাস করে না, তারা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু তারা প্রকৃত মানুষ, ভালো মানুষ চায়। যুবকদের মধ্যে মূল্যবোধ শিক্ষা চায়, যুবকরা যাতে ঠিক ঠিক মানুষ হতে পারে তারা চায়। তার জন্য তারা বেলুড় মঠে ছুটে আসে। বেলুড় মঠে ছুটে এসে আমাদের বেলুড় মঠে যিনি প্রধান দায়িত্বে আছেন তার কাছে এসে বলেন, আপনাদের দেশ থেকে প্রতিনিধি পাঠান আমাদের যুবকদের মানুষ করার জন্য, আমাদের যুবকদের মূল্যবোধ শিক্ষার জন্য আপনারা আপনাদের রামকৃষ্ণ মিশন থেকে কিছু প্রতিনিধি পাঠান। শুধু এই যে কথাটি বলছিলাম, শুধু বাংলা নয়, সারা বিশ্ব এখন চাইছে যুবকদের মধ্যে মূল্যবোধ শিক্ষা দরকার। আমাদের মধ্যে মূল্যবোধ শিক্ষা যদি না তৈরি হয়, আমরা যদি বয়স হয়ে যদি আমরা যদি মা বাবাকে যদি না দেখি, বৃদ্ধ মা বাবাকে যদি আমরা যদি না দেখি, তাহলে আমাদের মা বাবার স্থান যদি আমরা যদি সেই ওল্ড এজ হোম করে দিই, তাহলে আমাদের এই ধরনের শিক্ষা লাভ করে কি লাভ হলো? কয়েকদিন পরে তোমরা যখন বৃদ্ধ হবে তোমাদের অবস্থা তো আরো করুণ হবে। এখন আমরা যখন কলকাতা শহরের বা বিভিন্ন বড় বড় শহরের মা বাবাদের কথা যখন শুনি, বয়স্কদের কথা যখন শুনি, আমরা আটকে উঠি। আমরা ভাবি কি ধরনের সমাজ এখন হচ্ছে। সেখানে এই ধরনের গ্রামে এলে আমরা আমাদের প্রাণ জুড়ে যায়। দেখি এখানে বাড়ির 10টা মানুষের সাথে বসে সবাই মিলে গল্প করছে, হাসছে। হয়তো বিরাট অট্টালিকাতে তোমরা হয়তো থাকতে পারছো না, কিন্তু বাড়ির ঠাকুর দাদা বা এই বাড়ির কাকা জেঠা সবাইকে নিয়ে বসে একটু পান্তা ভাত হলেও অন্তত খেতে পারছো। আমরা আনন্দে দিনটা কাটছে। শৈশবে তোমাদের বেড়ে উঠছে কাকা দাদু দিদাদের কোলে করে। আর শহরে কি অবস্থা? শহরগুলিতে যারা গ্রাম থেকে শহরে ছুটছে, সেখানে তারা কোথায় যাচ্ছে? গিয়ে সেই শহরের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে লক্ষ লক্ষ টাকা ছেলে ইনকাম করছে বা নিজে ইনকাম করেছে সারা জীবন, একটা বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে দিন কাটাচ্ছে। তার থেকে তোমরা কত আনন্দে আছো ভাবো। এই জন্য তার জন্য আমাদের কি চাই? স্বামী বিবেকানন্দ কি বলেছেন? এই গ্রামের ছেলে তোমরা শিক্ষা লাভ করবে, অবশ্যই শিখবে, পড়ালেখা করবে। প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন। প্রাচ্য হলো ধর্ম, আমাদের ধর্ম। পাশ্চাত্যের কারিগরি বিদ্যা, অর্থাৎ বিদেশ থেকে কারিগরি বিদ্যা আমাদের দেশে নিয়ে আসবে। নিয়ে এসে আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে বিদেশে চলে যাবে না। সেই কারিগরি বিদ্যা তোমরা আমেরিকা যাবে, লন্ডন যাবে, বা গ্রামের ছেলে দিল্লি যাবে, কলকাতা যাবে, সেখানে গিয়ে তোমরা কারিগরি বিদ্যা শিক্ষা করবে। শিক্ষা লাভ করে তোমরা কোথায় আসবে? আবার গ্রামে চলে আসতে বলছে স্বামী বিবেকানন্দ। গ্রামে এসে বাবার ছোট একটা জমি আছে, সেই জমিকে 2 ফসলি জমিকে 3 ফসলি, 1 ফসলিকে 2 ফসলি করো। বাবার একটা ছোট দোকান আছে, যে দোকানের অনেকটা কিছু বিক্রি করে দিয়ে তোমাকে শহরে পাঠিয়েছিল, বাড়ির জমি বিক্রি করে দিয়ে তোমাকে শহরে পাঠিয়েছিল। তুমি গ্রামে এসে সেই দোকানটাকে, যেই দোকানের খুব ন্যূনতম ইনকাম থেকে তোমাকে বিরাট মানুষ করেছে, স্বামী বিবেকানন্দ বলছেন তুমি আবার সেই গ্রামে উন্নত সার্টিফিকেট নিয়ে এসে গ্রামে এসে তুমি তখন কি করবে? সেই জমি থেকে যে উৎপন্ন ফসল হবে, সেই ফসলকে দীর্ঘদিন ধরে রেখে উপযুক্ত মূল্যে তুমি বিক্রি করো। উন্নত কারিগরি বিদ্যা তোমার কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে তোমার এই বুদ্ধিটাকে কাজে লাগাও। এই ধরনের শিক্ষা আমাদের চাই। আমাদের এই স্বামী বিবেকানন্দ এই ধরনের শিক্ষা চাননি। তার এক শিষ্যকে বলেছিলেন, তোমাদের শিক্ষার উদ্দেশ্য কি? একটা কেরানিগিরি,
কেউ খারাপ পাবেন না। আমি একটা শব্দ মানে ওটা একটা শব্দ জাস্ট, এটা মানে জাস্ট একটা হয়তো চাকরি বা একটা উকিল বা একটা দেশ এমন কিছু বলেছে, পুরো জিনিসটা বলছে না। মানে স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন যে তোমাদের চাকরির উদ্দেশ্য হলো, লেখাপড়ার উদ্দেশ্য হলো শুধু একটা চাকরি চাকরি চাকরি, সরকারি চাকরি। কিন্তু স্বামী বিবেকানন্দ এই ধরনের সরকারি চাকরির কথা বলেননি। স্বামী বিবেকানন্দ তার এক শিষ্যকে লিখেছেন, আরে এতটুকু লেখাপড়া করে তুমি রাস্তায় রাস্তায় চাকরি দাও করে ঘুরে বেড়াচ্ছ, গঙ্গাতে কি জল কম হয়েছে? সেখানে তুমি ডুবে মরতে পারছো না? রাস্তা রাস্তায় এমন ঘুরে বেড়ানোর থেকে চাকরি দাও বলে, তার থেকে গঙ্গাতে অনেক জল আছে, সেখানে গিয়ে ডুবে মরো। বুঝতে পারলে তার অর্থটা কি? তার অর্থটা লেখাপড়া শিখে এসে যখন তোমার বুদ্ধিটা এতটা কাজে লাগালে, এত উন্নত বিদ্যা তুমি শিখলে, বুদ্ধিটাকে নিজের গ্রামে এসে তুমি কাজে লাগাও। তুমি যেখানে আছো, যে পরিবার আছো, যেখানে আছো, সেখানে তুমি নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও। কাজে লাগিয়ে তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, যে শিক্ষা আমাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না, সেই শিক্ষাকে আমি শিক্ষা বলে মনে করি না। তার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন উপযুক্ত শিক্ষা। তার সাথে আমাদের প্রয়োজন মহাপুরুষদের জীবনী পড়া। আমাদের প্রয়োজন এই সমস্ত মহাপুরুষদের জীবনীগুলি আমরা যদি একটু একটু করে যদি পড়তে পারি, তাদের জীবনীগুলি আমরা যদি একটু জানতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, এমনকি যীশু খ্রিস্ট বা আল্লাহ, গড, ঈশা মসিহ, যাদের যে ধর্মের আছো, যার যাকে ভালো লাগে, তাদের জীবনীগুলি যদি তোমরা যদি জানতে পারো, আরো ভালো তাদের জীবনে ডেপথে গিয়ে যদি পড়ো, দেখবে তোমরা প্রতিদিন রাত্রে খাওয়ার পরে অন্তত আধা ঘন্টা হলে একটু নিজে পাঠ্যপুস্তকের বাইরে এই ধরনের বইগুলো একটু পড়ো। গতকালই ছিল গ্রন্থাগার দিবস, 10ম গ্রন্থাগার দিবস। সেখানে অনেক মন্ত্রী মিনিস্টার অনেকেই ছিলেন। আমি সেখানে একই কথা বলছি, আমাদের একটু সেলফ স্টাডি। তোমরা তখন শুধু পড়া মাস্টারের বাড়ি করবে, এখানে করবে। গ্রামে যদিও এই অতটা প্রভাব নেই, কিন্তু সেলফ স্টাডি সব থেকে বড় জিনিস। মাস্টারের বাড়ি থেকেও সেলফ স্টাডিটা আমাদের সব থেকে বেশি। সেই সেলফ স্টাডির মধ্যে 2 ধরনের আছে, পাঠ্যপুস্তক আছে, আর পাশাপাশি আরেকটা আছে এই যে মূল্যবোধ বিষয়ক যে সমস্ত বইগুলি রয়েছে, মহাপুরুষদের জীবনী, এগুলি যদি তোমরা একটু যদি দিনে 30 মিনিট 15 মিনিট যদি পড়তে পারো, তাহলে তোমরা জীবনে অনেকটা কাজে লাগবে, বাস্তব জীবনে কাজে লাগবে। নিজে ভবিষ্যতের রাস্তা খুঁজে পাবে। বিভিন্ন ডিগ্রি অর্জনের পরে কিভাবে আমাকে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, অনেক রাস্তা তোমরা মনীষীদের জীবনীতে পেয়ে যাবে। তখন আর রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। যাই হোক, আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। করেছে দিশাগর, ক্লাস 7। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় স্থান হিরণ পাখিরা, ঠিক আছে, ক্লাস 7। ঠিক আছে। তৃতীয় স্থান দেবনারায়ণ মাইতি, ক্লাস 5। দেবনারায়ণ মাইতি পাকিস্তান। দ্বিতীয় স্থান পূজা সেনাপতি, ক্লাস 6। আজাদি খাতুন। এরপর প্রথম পুরস্কার পায়েল হাসদার হাতে তুলে দিচ্ছেন ক্লাস 9-এর সৌমেন মিশ্র।